হ্যালো বন্ধুগণ, আমি আজকে আপনাদেরকে ধান চাষের যে গুরুত্বপূর্ণ পরিচর্যা অর্থাৎ সর্বশেষ পরিচর্যা, কারণ ধানের যখন কাষ্ঠর আসে সেই মুহূর্তে অনেক ধরনের অনেক ক্ষতিকর প্রভাব ধান গাছের উপর পড়ে। সেই সমস্ত প্রভাব থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, অর্থাৎ ধানের শীষ ঝলসা কিংবা ধানের পাতা ঝলসা কিংবা ধানের কাণ্ড ঝলসা, এমনকি ধানে পর্যন্ত দানাতে পর্যন্ত যে ঝলসা আক্রমণ করে, এই ধানের থোর থেকে কাষ্ঠর থেকে একেবারে থোর পর্যন্ত যে সমস্ত ওষুধগুলো স্প্রে করতে হবে সেগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ ধান চাষিদের এমন কিংবা ধান যারা চাষ করেছেন তাদের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার ধান জমিতে 30 থেকে 40% ফলন বেশি পেতে পারেন। আর যদি আপনি এই পরিচর্যাগুলো না করেন তাহলে কিন্তু 30% ফলন কিন্তু আপনার এনি টাইম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ স্কিপ করলে আপনি তো যেহেতু ধান চাষি, আপনি যদি স্কিপ করে দেখে দেন ভিডিওটা তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না, দিয়ে বলবেন যাক এগুলো সব ফালতু কথা। তাই আমি আর বেশি দেরি করছি না, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটির মধ্যে আজকে যে বিষয়বস্তু আলোচনা আছে সেটি হচ্ছে ধানের শীষ চিটে যাওয়া, ধানের ঝলসা, ধানের পাতায় ঝলসা, কাণ্ডে ঝলসা, এমনকি ধানের দানাতে পর্যন্ত ঝলসা। আর এই ঝলসা কিংবা এই ছত্রাকজনিত কারণের জন্যই ধানের ফলন অত্যাধিক কমে যায়। সেই বিষয় সম্বন্ধে আমি আলোচনা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, ভালোভাবে দেখুন, মন দিয়ে দেখুন। আর শুধু দেখলেই হবে না, আপনি দেখুন স্ক্রিনের মধ্যে লেখা হচ্ছে, সেই লেখাগুলো কিন্তু স্লো করবেন, কারণ সমস্ত কথা হয়তো ভিডিওর মাধ্যমে বলা যায় না, তাই কিছু কিছু কথা হয়তো গ্যাপ রয়ে যায়, সেগুলো আমি স্ক্রিনে লেখার মাধ্যমে দিয়ে দিই। তাই অবশ্যই আপনারা মন দিয়ে দেখুন, ভিডিওটা আপনাদের অবশ্যই উপকৃত হবে। প্রথমে বলছি, এই থোড় বা কাষ্ঠরের সময় আপনারা শুধু ওই ঝলসা কিংবা ফাঙ্গিসাইড ব্যবহার করলে হবে না, তার সঙ্গে আপনারা কিন্তু মাজরার পোকার ওষুধ কিংবা কীটনাশক কিংবা ইনসেকটিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, আমি মাজরা পোকা হিসাবেই বলছি প্রথমে আপনাদেরকে। মাজরা পোকা সাধারণত পাশকাঠি যখন সংখ্যা বাড়ে সেই সময় হয় এবং কাষ্ঠরের সময় আক্রমণ করে। তবে পরের দিকে আক্রমণ হলে ক্ষতির পরিমাণ কিন্তু বেশি হয়। যদি পরের দিকে কাষ্ঠরের সময় যদি এই মাজরা পোকার আক্রমণ হয় তাহলে সেখানে বেশি পরিমাণে ক্ষতি হয়। তার জন্য আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। বলছি, মথ বা ডিম, যদি আপনারা জমিতে যখন ঘুরছেন, ধান জমিতে যখন ঘুরছেন, সেই জমিতে যখন মথ কিংবা ডিম যদি দেখতে পান, সেই সময় আপনারা কিন্তু রাসায়নিক, যেহেতু আপনারা অনেকটা করে ধান চাষ করে থাকেন, যারা জৈবিক হিসাবে চাষ করেন তারা কিন্তু নিম তেল ইউজ করতে পারেন, একটা ডাইরেক্টিন। এছাড়াও যারা রাসায়নিক বা বাণিজ্যিক হিসাবে যারা চাষ করছেন তারা কিন্তু রাসায়নিক বীজ কিন্তু ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু আপনাদের মোরাসিস কিন্তু ধানের মধ্যে প্রচুর লক্ষ্য করতে দেখা যাবে। তাই বন্ধু, আমি যেহেতু আপনাদেরকে এই সুরক্ষা প্রদানের জন্য ভিডিওটা বানিয়েছি, তাই আপনারা এই ফাঙ্গিসাইড, ঝলসার জন্য যে ফাঙ্গিসাইডগুলো বলছি কিংবা বলবো, আপনারা দেখুন ভিডিওটি। কারণ ঝলসার জন্য যে ফাঙ্গিসাইডগুলো আমি কথাটা বলবো, সেই ফাঙ্গিসাইডের সঙ্গে আপনারা কিন্তু ইনসেকটিসাইডগুলো মেশাতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, যারা একটু আধটু জৈবিক হিসাবে কিংবা জৈব চাষ হিসাবে আপনারা ব্যবহার করছেন, তারা একটা ডাইরেক্টিন অর্থাৎ নিম তেল 10,000 ppm ব্যবহার করতে পারেন পার লিটারে। আপনারা 2.5 থেকে 3 ml কিংবা 3 থেকে 3.5 ml ব্যবহার করতে পারেন 100 লিটার ট্যাঙ্কে। এছাড়াও যদি আপনাদের রাসায়নিকভাবে আপনাদেরকে ওষুধ কিংবা কীটনাশক স্প্রে করতে হয়, সেক্ষেত্রে আপনাদের ফিপ্রোনিল আপনারা ব্যবহার করতে পারেন। ফিপ্রোনিল যে 5% ফিপ্রোনিল থাকে, সেখানে 30 থেকে 35 ml পার লিটারে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও কার্ট্রাপ হাইড্রোক্লোরাইড 50% যে এসপি ফর্মুলে পাওয়া যায়, মানে পাউডার ফর্মুলে পাওয়া যায়, সেগুলো আপনারা পার ট্যাঙ্কে অর্থাৎ পার লিটার ট্যাঙ্কে আপনারা 25 গ্রাম ইউজ করবেন। তার সঙ্গে কিন্তু টাটার অ্যাসাডপ অবশ্যই মিশাবেন। এছাড়াও আপনারা যে কোরান্ট্রানিলিপল, যে কোরাজেনের মধ্যে যে কোরান্ট্রানিলিপল থাকে, সেই লিকুইডটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন পার ট্যাঙ্কে, অর্থাৎ 100 লিটার ট্যাঙ্কে আপনারা 5 থেকে 6 ml ব্যবহার করতে পারেন। তবে তার সঙ্গেও কিন্তু আপনারা কী মেশাবেন না, টাটার অ্যাসাডপ মেশাবেন। এছাড়াও ফোভেন্ডামাইড মেশাতে পারেন ফোভেন্ডামাইড যে 20% আছে WG ফর্মুলে, সেখানে আপনারা পার লিটারে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম পর্যন্ত পার লিটারে মেশাতে পারেন। সেখানে আপনাদের ওই যে মাজরা পোকার নিয়ন্ত্রণ খুব সুন্দরভাবে হবে। এরপর বলছি আপনাদেরকে যে ঝলসার সম্বন্ধে। এই ঝলসা হচ্ছে খুব ক্ষতিকর প্রভাব পড়ে। দেখুন, ঝলসা রোগ হচ্ছে পাতা ও কাণ্ডের শীষে এবং দানায় লক্ষ্য করা যায়। আমি প্রথমেই বললাম, এখনও বলছি, কারণ ঝলসার জীবাণু মূলত বীজ থেকে আসে এবং বায়ুবাহিত, মানে এটা একটা ভাইরাস ঘটিত, যা বাতাসের সঙ্গে যে একটা ভাইরাস থাকে, সেই ভাইরাসজনিত কারণে বায়ুবাহিত হয়ে এই রোগটা কিন্তু আসে, ঝলসা রোগটা। কারণ ছোট্ট বাদামি রং হয় এবং দাগ প্রথমে পাতায় পড়তে দেখা যায়, পরে সেগুলা মাকুর মতন হয় এবং মধ্যখানটা দেখবেন যে ছাইয়ের মতন হয়ে যায় এবং পাতার কিনারা লালচে হয়ে যায় এবং ধানটা বসা বসা ভাব থাকে। তবে
এই আক্রমণ হাত থেকে আপনাদেরকে বাঁচাবেন কীভাবে? এই পাতা যদি এই ঝলসা যদি বেড়ে যায় তাহলে গোড়ার কালো দাগ দেখা যায়, পরে পুরো শীষ কিন্তু ছিটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আপনাদেরকে যা করছেন আগে যা করছেন এখন আপনারা ট্রাইসাইক্লোকোনাজল আপনারা ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কাসুগামাইসিন আপনারা ব্যবহার করবেন। ট্রাইসাইক্লোকোনাজল আপনারা পার লিটারে 1 গ্রাম করে আপনারা যেটা বান বলি আমরা, বর্ষার সময় যে আমরা বান ওষুধ ব্যবহার করছিলাম, সে বান ওষুধ ব্যবহার করতে পারেন পার লিটারে 1 গ্রাম করে। তার সঙ্গে কিন্তু আপনারা কাসুগামাইসিন কিংবা স্টেপসোমাইসিন যে কোনো একটি মাইসিন মেশাবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। এছাড়াও আপনাদের সবচেয়ে একটা হচ্ছে থাপুজামাইডের সঙ্গে কাসুগামাইসিন পাওয়া যায়। থাপুজামাইড যে 24% SC ফর্মুলে পাওয়া যায়, তার সঙ্গে আপনারা কাসুগামাইসিন যদি 25 ml ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে অনেকটা এই থায়াফ্লুজামাইড এবং কাসুগামাইসিনে ধানের পক্ষে খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট আছে। এছাড়াও আপনারা অ্যাজিস্ট্রোবিন এবং ট্রাইসাইক্লোকোনাজল গ্রুপেরও ওষুধ পাওয়া যাবে, সেগুলো অবশ্যই স্প্রে করতে পারেন। এছাড়াও আপনার যে কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে যেমন ট্রাইসাইক্লোকোনাজল কিংবা ভ্যালিডামাইসিন কিংবা কাসুগামাইসিন কিংবা যে কোনো একটা মাইসিন, যেমন ট্যাগমাইসিন, যে কোনো একটা মাইসিন, স্টেপসোমাইসিন, টাট্রাসাইক্লিন আর স্টেপসোমাইসিন যে গ্রুপের ওষুধ পাওয়া যায় সেগুলো ওষুধ অবশ্যই স্প্রে করতে পারেন। ভিডিওটার মধ্যে যদি আপনাদের কোনো জানতে কিংবা বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, কারণ ভিডিওটার মাধ্যমে আপনাদের যদি জানতে কিংবা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি 24 ঘন্টার মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। কারণ ভিডিও সবসময় বানানো যায় না, একটা ভিডিও বহুত পরিশ্রম করে বানানো হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ শুধুমাত্র এই ধান চাষের ক্ষেত্রে নয়, সমস্ত আনাজবর্গীয় ফসলের এমনকি শস্যবর্গীয় ফসলের ভিডিও পেতে নতুন নতুন আধুনিক পদ্ধতিতে এবং অল্প খরচ করে কীভাবে অত্যাধিক পরিমাণে ফসল ফলানো যায় সেই সমস্ত ভিডিওগুলো আমি নতুন করে সুন্দরভাবে বানানো হয়, এমনকি সুন্দর কার্যকারিতা আপনারা পেয়ে যাবেন তা ফলো করলে। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমি ধান চাষের সম্বন্ধে শুধু আজকে এই ভিডিওটা বানাই না, আগে আমি ভিডিও বানানো হচ্ছে ধান চাষের মরা শীষের সম্বন্ধে, ধানের কাজ ধরে ধানে কী কী ওষুধ দেবেন, কী কী খাবার দেবেন, কী কী খাবার দিলে কী কী রাসায়নিক সার ব্যবহার করলে সেক্ষেত্রে ভালো যায়, এমনকি অনেক ভিডিও বানানো হচ্ছে। প্রয়োজন হলে সে সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আর যদি আপনি আনাজ চাষ করে থাকেন তা আনাজ চাষের সম্বন্ধে আমার ভিডিও অনেকগুলো বানানো আছে, অবশ্যই দেখতে পারেন। বেগুন চাষ, লঙ্কা চাষ, টমেটো চাষ সম্বন্ধে সব কিছু সম্বন্ধে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারেন, সেক্ষেত্রে আপনারা অনেকখানি উপকৃত পাবেন। ঠিক আছে, সুন্দর থাকুন, ভালোভাবে থাকুন, গ্রীষ্মকালে রৌদ্রের তাপমাত্রা থেকে আপনারা বিরত থাকুন।